আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে নতুন আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমরা উচ্চতর গণিতের সেকেন্ড চ্যাপ্টারের বীজগণিতিক রাশি এই চ্যাপ্টারটি আমরা করতেছিলাম। আমাদের আজকে লেকচার টুতে আমরা আজকে কিছু বেসিক শিখব। সেটা হচ্ছে টপিকগুলো আমরা লিখে নিই। আজকের টপিকগুলো হচ্ছে আমরা শিখব সমমাত্রিক বহুপদী, তারপরে শিখব হচ্ছে প্রতিসম রাশি, তারপরে আমরা আজকে শিখব চক্রক্রমিক রাশি, এবং কিছু উৎপাদকে বিশ্লেষণ শিখব। তারপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য আংশিক ভগ্নাংশ, সেটা আমরা শিখব। তো এখন দেখো, আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম বহুপদী রাশির আদর্শ আকার। বহুপদী রাশি এর প্রকাশ কিভাবে করে আমরা শিখেছিলাম। c(x⁴p) দিয়ে বহুপদী রাশিকে প্রকাশ করা হয়। যেমন আমরা এমন দেখেছিলাম x² + 2xy + y²। এখানে প্রত্যেকটাই হচ্ছে বহুপদী। এখানে প্রত্যেকটা পদই বহুপদী। কেন বহুপদী? কারণ এর আগে 1 আছে, তাহলে এটা হচ্ছে c এর মান x⁴p, এই জন্য এটা হচ্ছে একটা বহুপদী। এভাবে প্রত্যেকটাই হচ্ছে বহুপদী, c(x⁴p) বা c(y⁴p). এখানে y এর আগে পাওয়ার 1 আছে, x বলতে এখানে চলক বোঝাবে, তার মানে চলকের আগে একটা সহগ থাকবে। সহগ নাই মানে 1 আছে, y², তাহলে এটা হলো p। এই জন্য প্রত্যেকটা এখানে বহুপদী। এবং আমরা আরেকটা জিনিস শিখেছিলাম যে কোনো সংখ্যাও কিন্তু বহুপদী হয়। কিভাবে? আমরা যেমন একটা সমীকরণ লিখেছিলাম এরকম, রাশি 5x² + 2x + 3। এখানে এই 3টা আমরা বলেছিলাম এটা বহুপদী, শূন্য মাত্রার বহুপদী। কিভাবে? কারণ 3 কে লেখা যাবে 3 × 1, 1 কে লেখা যাবে x⁴0, তাহলে এটার মাত্রা হচ্ছে 0, এই জন্য 3 কে লেখা যাবে 3 হচ্ছে শূন্য মাত্রার বহুপদী। আমরা এগুলো শিখেছিলাম। এখন আমাদের পরীক্ষায় কিছু প্রশ্ন এমন আসে বহুপদী সম্পর্কে, সেটা আমি দেখাবো এখন। যদি এমন থাকে -2x⁴ - 3x⁵ -x⁴ + 2x - 5। পরীক্ষায় এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসে, এই বহুপদীর মাত্রা কত, তারপরে হচ্ছে মুখ্য পদ কত, মুখ্য সহগ কত, এবং ধ্রুব পদ কত। তো তোমার যেটা খেয়াল করতে হবে, এখানে আমাদের সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটাই হবে এই বহুপদীর মাত্রা। তাহলে এখানে চলকের উপরে যে পাওয়ারটা আছে, তাহলে চলকের উপর পাওয়ার 6, এখানে চলকের উপর পাওয়ার 5, এখানে চলকের উপর পাওয়ার 4, এটার উপরে 1, এটার মাত্রা আমরা জানি চলকের উপর পাওয়ার মাত্রা হচ্ছে 0। তাহলে সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাই হবে এই বহুপদীর মাত্রা, তাহলে এটার মাত্রা হবে 6। মুখ্য পদ কত? মুখ্য পদ হবে সর্বোচ্চ মাত্রা বা পাওয়ার যেই পদের মধ্যে আছে সেই পদটাই হবে মুখ্য পদ, অর্থাৎ -2x⁶, এটাই হচ্ছে মুখ্য পদ। আর মুখ্য সহগ কোনটা? মুখ্য সহগ হবে এই যে মুখ্য পদ, তার আগে যে সহগটা আছে সেটাই হবে মুখ্য সহগ, অর্থাৎ -2। ধ্রুব
ধ্রুবপদ, আমরা জানি ধ্রুবক সংখ্যাটা রাশি সবার লাস্টে থাকে, অর্থাৎ এখানে এই -5টা হচ্ছে আমাদের ধ্রুবপদ, -5। তাহলে তোমরা এখানে সাইড নোট দিয়ে নিতে পারো, সর্বোচ্চ পাওয়ার যে আছে সে হচ্ছে মাত্রা, সর্বোচ্চ পাওয়ার এ যে আছে সেই হবে মাত্রা, তাহলে সর্বোচ্চ পাওয়ার 6, এটার মাত্রা 6। মুখ্য পদ কি হবে? সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ, যুক্ত পদ হচ্ছে আমাদের মুখ্য পদ। মুখ্য সহগ কোনটা? সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের সহগ, সেটা হচ্ছে মুখ্য সহগ। আর ধ্রুবক পদ কোনটা? ধ্রুবক পদ হচ্ছে যেটা সংখ্যা, যার সাথে কোনো চলক নাই। ধ্রুবক পদ হলো যা সংখ্যা, এটা আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম। আচ্ছা, এখন আমি এটা মুছে ফেলি, আরেকটা বহুপদী রাশি আমি লিখবো, তোমরা কমেন্টে জানাবে, আমি লেখার আগে জানাবে যদি এই টপিকটা বুঝে থাকো। মুখ্য পদ, মুখ্য সহগ, মাত্রা, ধ্রুবপদ কত? 4x³ প্লাস 7x² প্লাস 9x³ মাইনাস 9, এটার মাত্রা কত? দেখো এখানে চলক কিন্তু xyz, abc চলক না, চলক হচ্ছে xyz। তাহলে এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী। আমরা একটু পরে এক চলক বিশিষ্ট বহুপদী, দুই চলক বিশিষ্ট বহুপদী, তিন চলক বিশিষ্ট বহুপদী, এটাও আমরা দেখাবো। এখানে আমাদের দুই চলক আসছে, তাহলে x এর উপরে পাওয়ার 3, y এর উপরে পাওয়ার 1, তাহলে যোগ করলে আসবে 4। তাহলে প্রথম পদের মাত্রা 4, দ্বিতীয় পদের মাত্রাও 2 + 2 করলে আসবে 4, এই পদের মাত্রা 3 + 2 করলে আসবে 5, এটার মাত্রা হলো 0, কারণ x⁴0, মাত্রা 0। তাহলে আমার এখানে সর্বোচ্চ পাওয়ার যত, সেটাই হলো আমার এই বহুপদীর মাত্রা। তাহলে মাত্রা কত? 5। মুখ্য পদ কত? সর্বোচ্চ পাওয়ার যে পদের মধ্যে আছে সেই পদটাই হবে এই বহুপদীর মুখ্য পদ, অর্থাৎ -9x³y², এটাই হচ্ছে মুখ্য পদ। এবার আসো মুখ্য সহগ কোনটা? মুখ্য পদের আগে যে এই সংখ্যাটা আছে -9, এটাই হলো মুখ্য সহগ। ধ্রুবক পদ হচ্ছে লাস্টের এই সংখ্যাটা, অর্থাৎ -9। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। এটা মুছে ফেলি। এখন দেখো, একটু আগে বলেছিলাম যে এক চলক বিশিষ্ট সমীকরণ, এই জিনিসটা জানতে হবে। এক চলক বিশিষ্ট সমীকরণ, দুই চলক বিশিষ্ট সমীকরণ, সমীকরণ না, বহুপদী, অর্থাৎ এটা মুছে যাবে, বহুপদী, দুই চলক বিশিষ্ট বহুপদী। আরেকটা হচ্ছে জানতে হবে তিন চলক বিশিষ্ট বহুপদী, তিন চলক বিশিষ্ট বহুপদী। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ দিই। এক চলক মানে একটা চলক থাকবে, x³ + 5x + 4, এটা এক চলক বিশিষ্ট বহুপদী, শুধু একটা চলক আছে x, y, z নাই। দুই চলক কি হবে? x² + 2xy প্লাস, এক্সটা সুন্দর করে লিখি, y²। তাহলে এখানে দুইটা চলক আছে, x আছে এবং y আছে, x আছে, y আছে, অর্থাৎ দুইটা চলক আছে এই বহুপদীতে। এই জন্য এই বহুপদীটা হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী।
এবার তিন চলক বিশিষ্ট বহুপদীর উদাহরণ কি হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস মাইনাস দিয়ে দিই 2xy z। এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট বহুপদী, কারণ তোমরা দেখো এক্স ওয়াই জেড তিনটা চলক আছে, এক্স ওয়াই জেড তিনটা চলক আছে, এই জন্য এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট বহুপদী। এবার আমরা শিখব সমমাত্রিক বহুপদী কোনটা বা কাকে বলে। কাকে বলে পরীক্ষা আসে না, তোমার চিনতে হবে যে সমমাত্রিক বহুপদী কোনটা, এমসিকিউতে আসে, শুধু চিনতে পারলেই হবে। দেখো 1 নম্বর সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী, এই হেডলাইন থেকে, এই নাম থেকে এটা চেনা যায়। সম মানে হচ্ছে সমান, এই মাত্রিক মানে হচ্ছে মাত্রা, তার মানে যে বহুপদীর মাত্রাগুলা সমান হবে, প্রত্যেক পদের মাত্রা সমান হবে, সেই বহুপদীটাকেই বলা হবে সমমাত্রিক বহুপদী। তাহলে আমরা একটা উদাহরণ দিই, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো এখানে প্রত্যেক পদের মাত্রা সমান কিনা। এখানে 2, x এর মাত্রা 1, y এর মাত্রা 1, এই দুইটা যোগ করলে এখানেও 2, তৃতীয় পদের মাত্রা হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি এখানে প্রত্যেক পদের মাত্রা সমান, প্রত্যেক পদের মাত্রা কি সমান। এরকম আরেকটা উদাহরণ দেই, ax স্কয়ার প্লাস 2xy প্লাস by স্কয়ার। দেখো তো এটা একটা সমমাত্রিক বহুপদী হয় কিনা। আমরা চলকের মাত্রাগুলো হিসাব করব। দেখো x হচ্ছে চলক, এখানে মাত্রা 2, এখানে দুইটা চলক আছে, x এর মাত্রা 1, y এর মাত্রা 1, দুইটা যেহেতু একসাথে আছে যোগ করলে 2, তৃতীয় পদের মাত্রা এটা 2, তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা পদের মাত্রাই হচ্ছে 2, মানে সমান। এই জন্য ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার এটা একটা সমমাত্রিক বহুপদীর উদাহরণ। আশা করি সমমাত্রিক বহুপদী তোমরা চিনতে পেরেছো। এবার আসো আমরা করব প্রতিসম রাশি। প্রতিসম রাশি, প্রতিসম রাশি। তো প্রতিসম রাশি কোনটা? প্রতিসম মানে হচ্ছে যে কোনো একটা বহুপদীর মধ্যে যদি আমরা দুইটা চলকের স্থান বিনিময় করি, অর্থাৎ x এর পরিবর্তে যদি y বসাই, y এর পরিবর্তে x, আর জেডটাকে আমরা চেঞ্জ করব না, যা আছে তাই রাখবো। এভাবে যদি আমরা সাজাই, সাজানোর পরে প্রথম বহুপদীর মতোই যদি আমরা চেঞ্জ করার পরেও পরিবর্তিত বহুপদীটা প্রথম বহুপদীর সমান হয়, তাহলে বুঝতে পারবো সেটা প্রতিসম বহুপদী। তো আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xyz 2xy প্লাস 2yz প্লাস 2zx। দেখো আমরা এই x এর পরিবর্তে y বসাবো, y এর পরিবর্তে x বসাবো, তাহলে x স্কয়ার পরিবর্তে y স্কয়ার প্লাস y স্কয়ার পরিবর্তে x স্কয়ার প্লাস z অপরিবর্তিত রাখলাম প্লাস 2 x এর পরিবর্তে y, y এর পরিবর্তে x প্লাস 2 y এর পরিবর্তে x, z যা আছে তাই প্লাস 2 z কে অপরিবর্তিত রাখলাম, x এর পরিবর্তে y। তাহলে এখন দেখো আমরা যদি এই রাশিটা একটু সাজিয়ে লিখি তাহলে কি এরকম আসে কিনা, x স্কয়ারটা আগে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস এই যে 2xy সাজিয়ে লিখলাম প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। অর্থাৎ প্রথম রাশির প্রথম যে বহুপদী রাশি আছে আর এই যে পরিবর্তন করার পরে দুইটা চলকের স্থান পরিবর্তন করার পরে একই বহুপদী আমরা পেয়েছি, এই জন্য আমরা এটাকে বলতে পারবো প্রতিসম বহুপদী রাশি।
আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এখন আমরা শিখব চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক বহুপদী রাশি। দেখো, চক্র বললেই তোমার ওই সাইকেলের চাকার মতো একটা জিনিস মাথায় আসে। মনে করো যে কোনো একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে এবং সে ঘুরতেছে, এভাবে যাচ্ছে। তাহলে এভাবে যদি ঘুরতে থাকে তাহলে ঘুরতে ঘুরতে একই জায়গায় বারবার আসবে, ঠিক আছে? তার মানে কি, চক্রক্রমিক রাশিতে হচ্ছে, মনে করো এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে। আমরা যদি ঘুরতে থাকি, অর্থাৎ আমাদের এখানেও চলকের স্থান বিনিময় করতে হবে, কিন্তু তিনটা চলকের স্থান আমরা চেঞ্জ করবো। এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, ওয়াই এর পরিবর্তে জেড বসাবো, জেড এর পরিবর্তে এক্স বসাবো। বসানোর পরে যদি কোন একটা বীজগণিতিক রাশি বা বহুপদী রাশির এই তিনটা চলকের স্থান বিনিময় করলে বা পরিবর্তন করলে যদি আগের বহুপদীটা আমরা ফিরে পাই, তাহলে বুঝতে হবে যে এটা একটা চক্রক্রমিক বহুপদী। আমরা এটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এক্স এর পরিবর্তে আমরা ওয়াই বসিয়ে দিলাম, ওয়াই স্কোয়ার, ওয়াই এর পরিবর্তে এক্স স্কোয়ার, সরি ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স প্লাস এই এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স প্লাস জেড এর পরিবর্তে এক্স, এক্স এর পরিবর্তে আমরা জেড বসাবো। তাহলে দেখো কি আসতেছে, যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার আগে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস কি আসে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স আসে কিনা দেখো। এই এক্স এর পরিবর্তে আমরা এখানে ওয়াই বসাবো, তাহলে এটা আগে লিখে নেই, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে দেখো আমরা আবার সেই প্রথম রাশিটাকে ফিরে পেয়েছি, দুইটা রাশির মান সমান। এই জন্য তিনটা চলকের স্থান বিনিময়ে যদি আমরা আমাদের প্রথম যে বহুপদী রাশি আছে এটার যদি মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা সেই বহুপদীকে চক্রক্রমিক বহুপদী রাশি আমরা বলব। আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আমরা একটি গাণিতিক সমস্যা করব। তোমাদের পাঠ্য বইয়ের কিছু গাণিতিক সমস্যা আমরা করব। আচ্ছা, এগুলাই মূলত বেসিক। আর ক অথবা খতে যে ধরনের প্রশ্ন আসতে পারে, তোমার মেইন বইয়ের 5 নম্বর অঙ্কটা আমি আগে কোশ্চেনটা তুলে দিই বোঝার স্বার্থে। x to the 4 minus 5x cube plus 7x square minus a বহুপদীর একটি উৎপাদক কি হলে x minus 2 হলে বলছে দেখাও যে equal to 4, দেখাও যে equal to 4 সলিউশন। দেখো, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সৃজনশীলে থাকবে। বলছে x to the 4 minus 5x cube, 5x cube plus 7x square minus a। এটা তো একটা বহুপদী, এটা চিন্তায় আমাদের এখন আর কোনো আপত্তি নেই, কারণ আমরা একটু আগে শিখে এসেছি বা বেসিক ক্লাসগুলোতে দেখেছি। কারণ এটা হচ্ছে একটা বহুপদী রাশি। এই বহুপদী রাশির একটা উৎপাদক যদি x minus 2 হয়, ঠিক আছে, তাহলে দেখাও যে equal to 4। এখন এই যে উৎপাদক, আমাদের জেনারেল ম্যাথে 3.4 চ্যাপ্টারটা যখন আমরা করাবো, সেখানে উৎপাদক উপপাদ্য বা ভাগশেষ উপপাদ্যে আছে, যদি মনে করে x minus 2 যে কোনো একটা বহুপদীর একটা উৎপাদক হয়,
তাহলে আমরা এক্স মাইনাস টু ইকুয়াল টু আগে জিরো ধরে নিব, তার মানে এক্স ইকুয়াল টু মান আসে প্লাস টু। ঠিক আছে, এই প্লাস টুটা আমাদের লাগবে। কোথায় লাগবে? প্রথমে আমরা এইসব অঙ্ক করার আগে ধরে নিব বা মনে করি, লিখে নেব। কি মনে করব? এটা এক্স এর একটা ফাংশন মনে করে নেব। মনে করি পি অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 এক্স কিউব প্লাস 7 এক্স স্কোয়ার মাইনাস এ ধরে নিলাম। এখন আমাদের ওই উৎপাদক উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারবো যে যেহেতু এই এক্স মাইনাস টু এইটা কার উৎপাদক? পি অফ এক্স এর একটি উৎপাদক হলে এই যে এক্স এর মান কত? টু, তার মানে পি অফ এই এক্স এর জায়গাতে আমরা টু বসাবো, পি অফ টু ইকুয়াল টু জিরো হবে। এটাই হলো ভাগশেষ উপপাদ্য। অঙ্ক করতে তোমার এটা মনে রাখা লাগবে, তোমার মনে থাকতে হবে। খুব সহজ একটা কথা, যেটা উৎপাদক বলা আছে এটা হচ্ছে যে রাশির উৎপাদক এক্স মাইনাস টু পি অফ এক্স এর একটা উৎপাদক হইলে পি অফ টু ইকুয়াল টু জিরো হবে। পি অফ টু কীভাবে পেলাম? এই এক্স মাইনাস টু যেহেতু উৎপাদক, এটা সমান সমান তুমি জিরো ধরবা। জিরো ধরলে এখানে এক্স ইকুয়াল টু মাইনাস টু পক্ষান্তর করলে আমরা জানি সমানের বাম পাশ থেকে যখন ডান পাশে আমরা একটা সংখ্যা ট্রান্সফার করব, পক্ষান্তরের নিয়ম অনুযায়ী মাইনাসটা প্লাস হয়ে যাবে। প্লাসটা মাইনাস হয়, মাইনাসটা প্লাস হয়, তাই মাইনাস টু ডান পাশে নিলাম, প্লাস টু হলো। তাহলে এই প্লাস টু এক্স এর জায়গাতে বসাবো, যে পি অফ এক্স এর একটা উৎপাদক, তাহলে পি অফ এক্স এর এখানে আমরা টু বসাবো, তাহলে পি অফ টু সমান সমান জিরো হইতে হবে। আর এই শর্ত অনুযায়ী এখন আমরা এখানে টু ইনপুট করব, সুতরাং পি অফ টু ইকুয়াল টু 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 দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু টু কিউব প্লাস 7 ইন্টু টু স্কোয়ার মাইনাস এ। আমরা জানি টু টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 মাইনাস 5 ইন্টু টু কিউব মানে 8 প্লাস 7 ইন্টু টু স্কোয়ার হচ্ছে 4 মাইনাস এ। 16 মাইনাস 5 আটা 40 প্লাস 4 সাতা 28 মাইনাস এ। দেখো এগুলা ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে 4 মাইনাস এ। কিভাবে? 6 প্লাস 16 প্লাস 28 যোগ করবা, হবে 44 মাইনাস 40 থাকে মাইনাস এ থাকে। এটা বিয়োগ করলে 44 থেকে 40 বিয়োগ করলে 4 প্লাস 4 মাইনাস এ থাকে। ঠিক আছে, নিচের লেখা দেখা যাচ্ছে কিনা এখন বুঝতে পারতেছি না, হয়তো দেখা যাচ্ছে কি যাচ্ছে না। আমি কিছু লেখা উপরে লিখি, দেখো। আচ্ছা, আমি মুছে ফেলি, আমার মনে হচ্ছে দেখা যাচ্ছে না। আমি এই লাইনের পরের থেকে এই পাশে করে দেখাচ্ছি। 16 মাইনাস 5 আটা 40 প্লাস 4 সাতা 28 মাইনাস এ, অর্থাৎ 44 মাইনাস এ এটা থাকে। নিচে আর দেখা যায় কিনা জানি না, আমি এই পাশে করতে পারি। তাহলে আমার পি অফ টু সমান সমান আমরা পাইলাম 44 মাইনাস এ। তাহলে আমার শর্ত মতে কোন শর্ত? ভাগশেষ উপপাদ্যের যে শর্ত, পি অফ টু সমান সমান জিরো হতে হবে। তাহলে পি অফ টু সমান জিরো। পি অফ টু এর মান আমরা কি পাইলাম? 44 মাইনাস এ। 44 মাইনাস এ ইকুয়াল টু জিরো, বা 44 সরি এখানে 44 মাইনাস 40 মাইনাস এ ছিল, 4 মাইনাস এ, আমার এখানে মান হচ্ছে 4 মাইনাস এ। তাহলে মাইনাস এ ইকুয়াল টু প্লাস 4, ডান পাশে নিলে মাইনাস 4, আমরা যদি উপপক্ষে মাইনাস কেটে দিই তাহলে এ ইকুয়াল টু 4। তাহলে আমাদের তো এটাই দেখাইতে বলছে, দেখাও যে এ ইকুয়াল টু 4। তাহলে আমরা এখানে লিখবো শর্ট বা এসএসডব্লিউইডি শর্ট বা দেখানো হলো। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা আজকের এই পর্বটা বেশি লম্বা করব না, এই পর্যন্তই সমাপ্ত করতে চাচ্ছি। সেকেন্ড পর্বে আমরা উৎপাদকে বিশ্লেষণের কিছু অঙ্ক নিয়ে হাজির হব। তারপরে এবং 8 নম্বর 9 নম্বর অঙ্কটা পরীক্ষায় আসে, অনেক ইম্পর্টেন্ট। উৎপাদক এবং ওই দুটো অঙ্ক করাই দিব।
আরেকটা পর্ব করব, লাস্ট পর্ব, সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, সৃজনশীলের গ নম্বরে আসে আংশিক ভগ্নাংশ, যেটাতে স্টুডেন্টদের বেশি প্রবলেম থাকে, সেটা আমি ইনশাল্লাহ তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করব। এবং ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, ভয়েস কেমন সেটা জানাবে, এবং ভয়েসটা আরও বেটার করার জন্য আমি যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমি চেষ্টা করছি ইনশাল্লাহ। নেক্সট ক্লাসগুলো আর একটু বেটার ভয়েস আসবে ইনশাল্লাহ। তো তোমরা এই ক্লাসটি করো এবং ফিডব্যাক আমাকে জানাও। তো দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।